আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আজকে আমরা গত ক্লাসের যে টপিকগুলো নিয়ে আলোচনা করছিলাম, ওই টপিকগুলোর উপরে ম্যাথ প্রবলেম সলভ করব। তো আমরা ত্রিমাত্রিক তলে কৃতকাজ এই টপিকটা নিয়ে আলোচনা করছিলাম। তো এই টপিকটা আমাদের মোটামুটি বড় ছিল, আর দ্বিতীয়ত এই টপিকটা আমাদের ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ। তো এই টপিকটার উপরে ম্যাথ দেখি। দেখো এখানে বলছে একটি বস্তুর উপর XYZ তলে প্রযুক্ত বল। দেখো XYZ তলে প্রযুক্ত মানে ত্রিমাত্রিক তলে প্রযুক্ত বলই বোঝাইছে। দেখো 4i + 3j - 3k। দেখো গত ক্লাসে আমরা কোন বলের সাথে এটা সাদৃশ্যপূর্ণ, দেখো তো কনস্ট্যান্ট ফোর্সের সাথে না, অর্থাৎ যে বলটা ধ্রুব বল ছিল, ধ্রুব বলের সাথে সাদৃশ্যপূর্ণ হয়েছে না। ধ্রুব বলের সাথে সাদৃশ্যপূর্ণ কেন? কারণ কি, এই যে দেখো XYZ অ্যাক্সিস বরাবর যে সরণগুলা হয়েছে, এই সরণের মান কিন্তু বলের ভিতর ইনক্লুডেড না, অর্থাৎ বল কিন্তু সরণের ফাংশন না এখানে, যার কারণে কিন্তু বলটা পরিবর্তনশীল না, বলটা কিন্তু ধ্রুব বল। এই বলটার এই যে মানটা দেওয়া আছে, এই মানটা হবে কনস্ট্যান্ট। তাহলে এখানে বলছে কি যে F = 4i + 3j - 3k নিউটন। তাহলে বল প্রয়োগে বস্তুর এখান থেকে এত মিটার থেকে এত মিটার, দেখো স্থানাঙ্কতে দেওয়া আছে এত মিটার থেকে এত মিটার। তাহলে আমরা একটু ফিগার এঁকে ফেলি। F বল প্রযুক্ত করছো, F বল প্রযুক্ত করার কারণে এটা সরণ কি কত থেকে কত থেকে গেছে? 2 3 1। এই পজিশন থেকে আমাদের সরণ গেল কোথায়? 3 0 5। ঠিক আছে, তাহলে এত থেকে এত বিন্দুতে সরে গেল। তাহলে বলের দ্বারা কৃত কাজ নির্ণয় করো। এখানে আমরা ডেল এস কৃত কাজ নির্ণয় করছিলাম গতকাল, দেখাইছি না? ডেল এস দেখো ভেক্টর। তাহলে ডেল এস কত? এই দেখো যেখানে গেছে ফাইনাল মাইনাস ইনিশিয়াল, তাহলে ফাইনাল এক্স অক্ষ বরাবর সরণ হচ্ছে 3, আর ইনিশিয়ালি কত? 2। তাহলে 3 - 2 i ক্যাপ প্লাস হচ্ছে আমাদের কত? 0 - 3 j ক্যাপ প্লাস হচ্ছে 5 - 1 k ক্যাপ। ঠিক আছে, তাহলে এটা কত হবে? এটা হচ্ছে আমাদের i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস হচ্ছে কি 4k ক্যাপ। বলটা কত প্রযুক্ত হয়েছে একটু লিখে ফেলি। বল হচ্ছে এখানে প্রযুক্ত হয়েছে তোমার 4i 3j - 3k নিউটন। ঠিক আছে, তাহলে আমরা কৃতকাজ কি দেখছিলাম? W = কি লিখতে পারি? যেহেতু আমাদের বলটা পরিবর্তনশীল না, বলটা সমবল, সরি এখানে ds হবে না, ডেল এস হবে। ঠিক আছে, গড় সরণ F ডট ডেল এস। তাইলে কত হয় দেখো, আই গুলা তোমার এখানে ডট গুণ ফলে আই গুলা তোমার হয়ে যাবে, এলিমিনেট হয়ে যাবে, i j k। তাহলে তোমার কত আসে দেখো তো, শুধুমাত্র সহগ গুলা গুণ হবে। 4 4 একে 4 -2 প্লাস 3, তাহলে 3 দুগুণে -6 প্লাস হচ্ছে 4 - 3, তাহলে 3 4 12। ঠিক আছে, তাহলে কত আসে আমাদের? 12 আর 6 হচ্ছে 18, তার থেকে যোগ 4, তাহলে আমাদের কত আসে দেখো তো? কৃতকাজটা আসে -14 নিউটন। তাহলে বোঝা যাচ্ছে এখানে বলের বিরুদ্ধে কাজ হয়েছে, অর্থাৎ দেখো বলটা প্রযুক্ত যেখানে করছিলাম আমরা, সম্ভবত বলের ডিরেকশনটা উল্টা দিকে লিখছি। এটা তোমার কোশ্চেন যে কোনো রকম হইতে পারে। দেখো এখান থেকে বস্তুটার এখানে সরণ হয়েছে, বল প্রয়োগের ফলে এখান থেকে এখানে সরণ হয়েছে, এটা আমাদের বলেই দিছে। তাহলে এটা এস ইনিশিয়ালি ছিল এটা, আর এটা এস ফাইনাল ছিল। ঠিক আছে, এটা তো আমাদের বলেই দিছে। তো এখানে ঋণাত্মক কাজ আসলে আমাদের কিছু করার নেই, আমাদের বলের ডিরেকশন এভরিথিং ঠিক আছে। তাহলে আমাদের কি হয়েছে? বলের বিরুদ্ধে কাজ হয়েছে এখানে, এতটুকু বুঝে ফেলতে হবে। এখন নেক্সট প্রবলেমটা দেখি। নেক্সট প্রবলেমে দেখো প্রবলেমটা সেমই মোটামুটি, কিন্তু এখানে এখন তোমার ধ্রুব বলের জায়গায়, অর্থাৎ কনস্ট্যান্ট ফোর্সের জায়গায় কি দিছে? ভ্যারিয়েবল ফোর্স, অর্থাৎ আমাদের পরিবর্তনশীল বল দিয়ে দিছে। দেখো এবার দেখো এক্স অ্যাক্সিস বরাবর যে সরণ আছে, সেই সরণের উপরে কি বলটা আমাদের ভ্যারি করতেছে না, অর্থাৎ সরণের উপরে ডিপেন্ডেন্ট না। দেখো ওয়াই অ্যাক্সিস বরাবর ওয়াই এর একটা ভ্যারিয়েবল আছে, জেড অ্যাক্সিস বরাবর জেড এর ভ্যারিয়েবল আছে। তাইলে তোমার সরণের উপরে কিন্তু এবার বলটা ডিপেন্ডেন্ট করতেছে। বল প্রয়োগ করে দেখো এত বিন্দু থেকে এত বিন্দুতে সরে গেলে বলের দ্বারা কৃত কাজ নির্ণয় করো। তাহলে ফিগারটা একটু আঁকি আবার আগের মতো।
বল প্রয়োগ করছি কত, f ইজ ইকুয়ালস টু আমরা লিখতে পারি 4x i ক্যাপ প্লাস নিউটন। বল প্রয়োগে বস্তুর কত সরণ হয়েছে দেখো, এস ইনিশিয়াল কত দেয়া আছে, 2 1 3। এখান থেকে তোমার সরে 3,0,5, ঠিক আছে, এই পয়েন্টে গেল। এই পয়েন্টে যাওয়ার পর দেখো আমরা এটাকে কি এবার কি সরণ আমরা গড় সরণ নিতে পারবো। এবার আমাদের খুব ক্ষুদ্র সরণ নিয়ে কাজ করতে হবে না, খুব ক্ষুদ্র সরণ ds নিয়ে কাজ করতে হবে না। ds ইজ ইকুয়ালস টু আমরা এবার কি লিখতে পারি, dx i ক্যাপ প্লাস হচ্ছে dy j ক্যাপ। আমরা এখন আগের মতো কিন্তু এই ফাইনালটা মাইনাস ইনিশিয়ালটা বিয়োগ দিলেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে না। এবার আমরা খুব ক্ষুদ্র সরণ নিয়ে কাজ করতে হবে। তাহলে সরণের রাশিমালা হবে dx i ক্যাপ প্লাস dy j ক্যাপ প্লাস dz k ক্যাপ, ঠিক আছে। এবার আমাদের ইন্টিগ্রেশন করে বের করতে হবে কত থেকে কত। দেখো x অ্যাক্সিস বরাবর লিমিট 2 থেকে শুরু করে এই ফাইনাল পর্যন্ত, y অ্যাক্সিস বরাবর 1 থেকে শুরু করে 0 পর্যন্ত, z অ্যাক্সিস বরাবর 3 থেকে শুরু করে 5 পর্যন্ত আমাদের প্রত্যেকটা অ্যাক্সিসের আলাদা আলাদা কাজ নির্ণয় করতে হবে। তাহলে আমরা সূত্রটা কি জানি, সূত্রটা গত ক্লাসে আমরা দেখছিলাম w, এখন আমাদের w যেটা হবে কৃতকাজ আমাদের নির্ণয় করতে হবে ইন্টিগ্রেশন অফ, আগে সবার আগে আমরা ইয়া করি ইন্টিগ্রেশন অফ f ds করে দেই, f ডট ds, ঠিক আছে। f ডট ds ইজ ইকুয়ালস টু কত লিখতে পারি, ডট গুণফল যেহেতু, তাহলে তোমার এটার সাথে কি হবে, একবারে লিখে ফেলি 4x dx, i গুলা i j কে এলিমিনেট হয়ে যাবে, dx 4x dx প্লাস হচ্ছে কি তোমার 3y dy মাইনাস 3z dz, ঠিক আছে। তাহলে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন নিতে হবে না। এবার এই টোটালটা আসে আমাদের, তাহলে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন নিতে হবে। এখানে কত ছিল, s ইনিশিয়াল থেকে s ফাইনাল। এবার আমাদের কি হবে, লিমিট পরিবর্তন হয়ে যাবে, x এর ইনিশিয়াল থেকে x ফাইনাল, অর্থাৎ সরণ প্রত্যেকটা অ্যাক্সিস বরাবর আলাদা আলাদা হয়ে যাবে। তো প্রত্যেকটার জন্য আলাদা করে নেই। দেখো ইন্টিগ্রেশন অফ কত, 2 থেকে 3 4x dx প্লাস হচ্ছে কি ইন্টিগ্রেশন অফ কত, 1 থেকে 0 3y dy প্লাস হচ্ছে কি ইন্টিগ্রেশন অফ 3 থেকে 5, এখানে হচ্ছে কি নেগেটিভ হবে 3z dz, ঠিক আছে। তাহলে দেখো এরপর কত আসে, 4x dx, x dx এর সূত্র কি, 4 তো বাইরে চলে যাবে, x dx কি কি দেখাইছিলাম গত ক্লাসে, যদি এরকম থাকে ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n dx যদি থাকে, তাহলে আমাদের কি হয়, x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1, ঠিক আছে। তো এটাই হবে আমাদের। তো x টু দি পাওয়ার n প্লাস 1 এটা কি হবে, x স্কয়ার ডিভাইডেড বাই 2, 1 প্লাস 1 হবে না, 1 x টু দি পাওয়ার 1 প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1, তাহলে তোমার কত আসে, 4 বাইরে চলে যাবে, x স্কয়ার ডিভাইডেড বাই 2 আমি ডাইরেক্ট লিখে ফেললাম, ঠিক আছে। 2 3 প্লাস হচ্ছে 3 বাইরে চলে আসবে, y স্কয়ার ডিভাইডেড বাই 2 কত, 1 থেকে 0 মাইনাস হচ্ছে 3 z স্কয়ার ডিভাইডেড বাই 3 থেকে 5। দেখো আমাদের ইন্টিগ্রেশন করে প্রত্যেকটা ভ্যালু আলাদা আলাদা করে নির্ণয় করতে হবে। এটা কনস্ট্যান্ট টার্ম, এটা বাইরে চলে আসবে, কত আসে 4 ডিভাইডেড বাই 2 x স্কয়ার, মানে কি এখানে ফাইনালের হোল স্কয়ার মাইনাস ইনিশিয়ালের হোল স্কয়ার, এরকম হবে 3 স্কয়ার মাইনাস 2 স্কয়ার প্লাস হচ্ছে 3 বাই 2 0 স্কয়ার মাইনাস 1 স্কয়ার প্লাস হচ্ছে মাইনাস 3 বাই 2 5 স্কয়ার মাইনাস হচ্ছে 3 স্কয়ার। তাহলে দেখো এরপর কি লিখতে পারি, 3 3 9 মাইনাস হচ্ছে 2 2 4, তাহলে 9 মাইনাস 4 আসে হচ্ছে আমাদের 5, 4 বাই 2 ইন্টু 5 প্লাস হচ্ছে 3 বাই 2 মাইনাস 1 যেহেতু আছে সামনে মাইনাস দিয়ে দিই, মাইনাস 3 বাই 2
5 5 25 মাইনাস 3 3 9 মানে 16। তাহলে কত আসে তোমার? হচ্ছে 2, তাহলে 5 2 10। দেখো মাইনাস 15.5 জুল, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আরেকটা ম্যাথ প্রবলেম দেখো। এবার বলছে 2 কেজি ভরের কোনো বস্তুর উপর বলের ক্রিয়ায় সরণের সমীকরণ হচ্ছে কত? এস ইজ ইকুয়ালস টু বলের ক্রিয়ায়, বলটা দেখো দেয়া নাই, বলটা ধ্রুব বল না পরিবর্তনশীল বল সেটা উল্লেখ করা নাই। তাহলে এখানে বলছে এস সরণের উপাংশ, সরণ কত বলছে? এস ইজ ইকুয়ালস টু টি কিউব প্লাস 2t প্লাস 4 মিটার। অর্থাৎ সরণটা আমরা দেখতে পাচ্ছি সময়ের উপাংশ, অর্থাৎ সরণটা কিন্তু, সরণ তো ভ্যারিয়েবল হবেই, কিন্তু সরণটা যেহেতু তোমার একটা সময়ের উপাংশ, তাহলে t ইজ ইকুয়ালস টু 0 হতে t ইজ ইকুয়ালস টু 3 সেকেন্ড সময়ে বল ক্রিয়াশীল বল নির্ণয় করুক। এখন আমরা বুঝতে পারতেছি হালকা হালকা যে বলটা পরিবর্তনশীল বল, বলটা হয়তো বা সময়ের উপরেই ডিপেন্ডেন্ট, সরণটা যেহেতু সময়ের উপরে ডিপেন্ডেন্ট, বলও সময়ের উপরে ডিপেন্ডেন্ট হবে। কিভাবে হবে এটা একটু দেখি। দেখো 2 সেকেন্ডে বলছে বলের মান নির্ণয় করতে, আর বলছে মোট কৃত কাজ কত। মোট কৃত কাজ নির্ণয় করতে গেলে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে এবার। তো দেখো সমাধানে চলে যাই। এস ইজ ইকুয়ালস টু কত দিছে আমাদের? টি কিউব প্লাস 2t প্লাস 4। এখন আমরা এই সরণটাকে দেখো ডিফারেন্সিয়েট করলে ds বাই ডিটি, অর্থাৎ সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কি পাবো? বেগ। v ইজ ইকুয়ালস টু ds বাই ডিটি না, তাৎক্ষণিক বেগ। তাহলে আমরা কত কি লিখতে পারি? 3t স্কোয়ার প্লাস হচ্ছে গিয়া 2, আর ওটা কনস্ট্যান্ট টার্ম, ভ্যালু কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে 3t স্কোয়ার প্লাস 2 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের সরণটা থেকে আমরা বেগের রাশিমালা নির্ণয় করলাম। এখন বেগ থেকে আমরা আবার ত্বরণের রাশিমালা নির্ণয় করতে পারি। ত্বরণ কত আমাদের? dv বাই dt। তাহলে কত হবে এখানে? 3 দুগুণে 6t প্লাস হচ্ছে গিয়ে তোমার এখানে 2, যেহেতু 2 কি কনস্ট্যান্ট, তাহলে এটা কি 60 হবে, শুধু 60 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বুঝতে পারছো? তাহলে এই আমাদেরকে বলছে প্রথমে 2 সেকেন্ডে বলের মান নির্ণয় করতে। 2 সেকেন্ডে বলের মান আমরা ইজিলি নির্ণয় করে ফেলতে পারি না। 2 সেকেন্ডে বলের মান কত হবে আমাকে বলো তো? F ইজ ইকুয়ালস টু ma। বল আমাদের কত দিছে? ভর কত দিছে? 2 কেজি। আর সরণের মান কত পাইছি? 6t। অর্থাৎ বলটাও কিন্তু আমাদের সময়ের উপরে ডিপেন্ডেন্ট, বাট 2 সেকেন্ড সময় যেটা আমাদের সময় উল্লেখ করা আছে, তাহলে t এর মানটা কি হবে আমাদের? 2 সেকেন্ড। তাহলে 2 × 6 × 2, তাহলে কত আসে? 24 নিউটন মানের বল হচ্ছে প্রযুক্ত হচ্ছিল। ঠিক আছে, 2 সেকেন্ড সময়ে 24 নিউটন বল প্রযুক্ত হয়েছে। এখন আমাদেরকে বলছে মোট কৃত কাজ, অর্থাৎ t ইজ ইকুয়ালস টু 0 সেকেন্ড সময় হতে t ইজ ইকুয়ালস টু 3 সেকেন্ড সময়ে টোটাল কৃত কাজটা নির্ণয় করতে বলছে। টোটাল কৃত কাজ নির্ণয় করতে গেলে এখন আমাদের কি লাগবে? সরণ লাগবে। তাহলে আমাদের ds এর রাশিমালা লাগে, জানোই তো, w ইজ ইকুয়ালস টু কত আমরা জানি? f ডট ds। এটা বের করতে গেলে আমাদের কি ds টা লাগবে না? ds ভেক্টর লাগবে না? আমাদের কিন্তু এটা নির্ণয় করতে গেলে কি লাগবে? ds লাগবে। তাহলে ds এখন আমরা সরণের যে রাশিমালাটা, সেটা হচ্ছে আমরা এই, যেহেতু আমাদের এখানে ভ্যারিয়েবল কে সময় t হচ্ছে আমাদের ভ্যারিয়েবল এখানে, তাহলে আমরা কি করব? ds এর মানটা নির্ণয় করব। ds এর মানটা নির্ণয় করে ওখানে বসাবো, আর বলের মানটা নির্ণয় করে ওখানে বসাবো। তো বলের মান আমরা দেখো অলরেডি পাইছি। তো বলের সূত্র থেকে বলটাকে আমরা ইয়ার উপরে যদি ডিপেন্ডেন্ট লিখতে চাই, বলটাকে যদি তোমার সময়ের উপরে ডিপেন্ডেন্ট করে লিখতে চাই, তাহলে বলের সমীকরণ পাইছি F ইজ ইকুয়ালস টু কত? 6 দুগুণে 12t। ঠিক আছে, এই সমীকরণটা আমরা ইউজ করব বলের জন্য। এটা হচ্ছে বলের বলটা যে ফোর্সটা যে ভ্যারিয়েবল, সেটা এখানে বোঝা যাচ্ছে সময়ের উপরে ডিপেন্ডেন্ট। তুমি যে কোনো সময়ের মান বসিয়ে কি করতে পারো? বলের মানটা বিভিন্ন সময়ে নির্ণয় করতে পারো। তাহলে আমরা এইটা ওইখানে বসাবো, যেহেতু আমাদের টি তে সব প্রকাশ করতে হবে, আমরা তো ডিএস দিয়ে নির্ণয় করতে পারবো না, বা এফ দিয়ে নির্ণয় করতে হবে, আমাদের সবকিছু টি তে প্রকাশ করতে হবে। তাহলে এখানে দেখো ডিএস কিন্তু আমরা অলরেডি বের করে রাখছি। কিভাবে? এই দেখো ডিএস বাই ডিটি ইজ ইকুয়ালস টু আমরা 3t স্কয়ার প্লাস 2 পাইছি না? ভেলোসিটিটা বাদ দাও, তাহলে ডিএস বাই ডিটি ইজ ইকুয়ালস টু এতটুকু পাইছি। তাহলে এই অংশটাকে কি লেখা যায় বলো তো? ডিএসটা কত লিখতে পারি? তাহলে ডিএস ইজ ইকুয়ালস টু আমরা লিখতে পারি 3t স্কয়ার প্লাস হচ্ছে গিয়ে 2, আর এই ডিটিটা এই পাশে নিয়ে যাব আর গুণন করে ডিটি। ঠিক আছে, তাহলে আমরা সরণ এবং বল দুইটারই কি পাইছি? দুইটারই আমরা রাশিমালা পেয়ে গেছি। কি দিয়ে প্রকাশ করছি? আমরা প্রত্যেকটাকে আমরা টি এর ফাংশন বানাইছি, যাতে আমরা টি মানে টি এর মানটা যাতে আমরা টি এর যে লিমিটটা দেওয়া আছে, টি এর লিমিটের ভেতরে আমরা নির্ণয় করতে পারি। তাহলে দেখো এখানে কি আসবে?
ইন্টিগ্রেশন অফ, তাহলে আমরা 12t আর কত লিখতে পারি 3t স্কোয়ার প্লাস 2 dt, ঠিক আছে। কত থেকে কত লিমিট দেওয়া আছে, 0 থেকে 3 লিমিট, তাহলে 12t স্কোয়ার, তাহলে 3 12 36t কিউব প্লাস হচ্ছে আমাদের কত দেওয়া আছে 24t, ঠিক আছে। ইন্টিগ্রেশন অফ 0 থেকে 3 dt, তাহলে আমরা যেহেতু ইন্টিগ্রেশন অনেকবার দেখাইছি এবার ডাইরেক্ট করে ফেলি। 36t টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 প্লাস হচ্ছে তোমার 24t স্কোয়ার ডিভাইডেড বাই কত আসবে 2, লিমিট কত, আপার লিমিট 0, লোয়ার লিমিট 0, আপার লিমিট 3, তাহলে কত আসে 4 9 36, 12 দুগুণে 24, তাহলে তোমার আসে হচ্ছে 9t টু দি পাওয়ার 4 প্লাস 12t স্কোয়ার। ওকে, তাহলে 0 3, তাহলে আমাদের দেখো 0 আছে নিচে, ওটা লেখাও যা না লেখাও তাই, 9 3 টু দি পাওয়ার 4 প্লাস 12 3 স্কোয়ার, 837 জুল, ঠিক আছে। এখন আমরা আমাদের সিরিয়ালের নেক্সট টপিকটা নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে আমাদের গতিশক্তি ও ভরবেগের সম্পর্ক। হেডলাইন দাও, গতিশক্তি ও ভরবেগের সম্পর্ক, ঠিক আছে। গতিশক্তি ও ভরবেগের সম্পর্ক। এখন গতিশক্তি ও ভরবেগের সম্পর্কের ক্ষেত্রে দেখো এখানে আমরা গতিশক্তির সূত্র কি জানি, ইকে ইজ ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার, ঠিক আছে। এটাকে যদি আমি এভাবে লিখি কোনো সমস্যা, 2m ডিভাইডেড বাই এম স্কোয়ার ভি স্কোয়ার, একই জিনিস না। এখন দেখো এম স্কোয়ার ভি স্কোয়ার মানে এম ভি হোল স্কোয়ার, তাহলে এটাকে পি স্কোয়ার লেখা যায় না, পি স্কোয়ার ডিভাইডেড বাই টোয়াইস এম লেখা যায় না ইকে এর মান, বুঝতে পারছো? পি স্কোয়ার ডিভাইডেড বাই টোয়াইস এম লিখতে পারি। তো পি স্কোয়ার ডিভাইডেড বাই টোয়াইস এম এইটা নির্ণয় করার কারণে আমরা গতিশক্তি ও ভরবেগের ক্ষেত্রে সম্পর্ক নির্ণয় করছি, ঠিক আছে। কিন্তু এই সম্পর্কের মাধ্যমে আমরা কিছু জিনিসপত্র আইডিয়া করতে পারি। সেটা হচ্ছে আমরা যদি এখানে একটা প্রশ্ন লেখো, দুটি বস্তুর ইকে সেম, কার ভরবেগ বেশি? দুটি বস্তুর ইকে অর্থাৎ গতিশক্তিটা সেম, তাহলে কার ভরবেগ বেশি হবে? কার ভরবেগ বেশি হবে? এক্ষেত্রে ইকে যদি সেম হয় তাহলে ইকে ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট, তাহলে আমি কি লিখতে পারি এভাবে, এই সূত্রটাকে দেখো তো এভাবে লেখা যায় কিনা, পি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2m ইকে লেখা যায়, লেখা যায়। তাহলে দেখো ইকে যদি কনস্ট্যান্ট হয় তাহলে এম, এই 2 তো এমনি কনস্ট্যান্ট, তাহলে এম এর সাথে পি স্কোয়ারের সম্পর্ক কি, পি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু এম, অর্থাৎ সমানুপাতিক সম্পর্ক, অর্থাৎ যার ভর বেশি তারই ভরবেগ বেশি হবে, তাই না? যার ভর বেশি তারই ভরবেগ বেশি হবে। দুটি বস্তুর যদি আমাদের গতিশক্তি সেম হয় তাহলে যার ভর বেশি তারই ভরবেগ বেশি, তাহলে আমরা লিখতে পারি ভর যার বেশি তারই কি হবে, ভরবেগ বেশি হবে, এটা আমরা সিদ্ধান্তে আসতে পারি। আবার দেখো যদি দুটি বস্তুর ভরবেগ সেম হয় তাহলে কার গতিশক্তি বেশি? দুটি বস্তুর যদি ভরবেগ সেম হয় তাহলে কার গতিশক্তি বেশি? উপরেরটাই আমরা লিখি একটু, পি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2m ইকে, তাহলে ইকে ইজ ইকুয়ালস টু কি লেখা যায়, পি স্কোয়ার বাই 2 ইন্টু 1/m, একটু ভাগ করে লিখলাম। দেখো এই অংশটা আমাদের বলছে কি কনস্ট্যান্ট, 2 তো এমনি কনস্ট্যান্ট আর ভরবেগ আমাদেরকে বলছে সেম, তাহলে ভরবেগ কনস্ট্যান্ট, তাহলে পি স্কোয়ার বাই 2 এটা ভরবেগ না, তাহলে সমানুপাতিক চিহ্ন দেওয়ার জন্য আমরা কি করব, এই কনস্ট্যান্টটাকে উঠাই দিব, তাহলে ইকে ইজ প্রপোর্শনাল টু 1/m
এম, অর্থাৎ ব্যস্তানুপাতিক সম্পর্ক, যার ভর বেশি তার গতিশক্তি কম, যার ভর কম তার গতিশক্তি বেশি। তাইলে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি? যার ভর কম তার গতিশক্তি বেশি হবে। অবজেক্টিভে আসে কি হবে? গতিশক্তি বেশি। ওকে, যার ভর কম তার গতিশক্তিও বেশি হবে। বোঝা গেছে তাইলে এই কনসেপ্টটা বোঝা গেলে চলো আমরা তাহলে কুয়ার পানি তুলতে কৃত কাজ এই প্রবলেমগুলো নিয়ে আলোচনা করি। কুয়ার পানি তুলতে কৃত কাজ এই টপিকটা নেক্সট টপিক ছিল। আমি সিরিয়ালি সবার প্রথম ক্লাসেই সব টপিকগুলো লিখে দিছি। দেখো আমাদের বেশি ক্লাস লাগবে না, এই চ্যাপ্টারটা সোজা। তাহলে হেডলাইন দাও এখন, কুয়ার পানি তুলতে কৃত কাজ। কুয়ার পানি তুলতে কৃত কাজ। তো এখানে দেখো কুয়ার পানি তুলতে কৃত কাজের ক্ষেত্রে আমাদের নতুন একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করতে হবে। আমরা যে কোনো কিছু কি করি, যে কোনো একটা বস্তুকে আমরা উপরে উঠাই। এই ধরো এখানে আমরা এই ইয়াটা নিয়ে আলোচনা করছিলাম এর আগে। ধরো এখানে একটা ঢালু সারফেস আছে, এখানে আমি কি করছি, ঢালুর উচ্চতা কত, সাপোজ এইচ। তাহলে আমি এই সারফেসের মধ্যে এনে কি করছি, একটা পাথর এনে রাখছি। পাথরটা যত উচ্চতায় রাখছি পাথরটার ভর, তাহলে পাথরটার মধ্যে আমি যত কাজ করছি সেই কাজটাই এটার উপরে বিভব শক্তি হিসাবে জমা হবে না? তাহলে পাথরটার আসলে আমি স্মরণ ঘটাইছি। দেখো উপরে বল গুণন স্মরণ না কৃত কাজ, বল গুণন স্মরণ। তাহলে আমরা যেই পটেনশিয়াল এনার্জি যেটা পাই, অর্থাৎ এইখানে যে বিভব শক্তিটা পাই, সেটা আসলে এই পাথরটাকে তুলতে কৃত কাজ না। যে ব্যক্তি পাথরটাকে তুলছে সেই ব্যক্তির কৃত কাজ। তাহলে সেই ব্যক্তির কৃত কাজ যদি হয় তাহলে আমরা W = mgh লিখতে পারি। W = আসলে F, এখানে F = mg হয়ে যায়। মানে হচ্ছে কি তোমার এটা হচ্ছে ওজন বল। তো ওজন বলের বিরুদ্ধে কাজ হয়েছে, যার কারণে ওজন বলের বিপরীত এবং সমান এবং বিপরীতমুখী বল প্রয়োগ করতে হয়। তাহলে আমরা mgh লিখে থাকি কৃত কাজ। তো কৃত কাজ যদি mgh হয় তাহলে এইটা আসলে তুমি এই পুরা বস্তুটা তো আসলে ইউনিফর্ম একটা অবজেক্ট আমরা নিছি, কিন্তু ইউনিফর্ম অবজেক্টের ক্ষেত্রে আমরা এই জিনিসটা করতে পারবো, কিন্তু নন ইউনিফর্ম অবজেক্টের ক্ষেত্রে এটা হবে না। এখন দেখো এই বস্তুটাকে আমি যে আসলে উপরে উঠাইছি এটা আসলে কার স্মরণ হয়েছে, অ্যাকচুয়ালি কার স্মরণ হয়েছে দেখো তো। এখানে যদি আমি একটা ডট দিই তাহলে এটা কি তার সেন্টার অফ গ্র্যাভিটি, বা আমাদের সিজি বলতে পারি না এটাকে, সিজি বা সেন্টার অফ গ্র্যাভিটি, যেটাকে বলে কি ভরকেন্দ্র। ঠিক আছে, ইউনিফর্ম অবজেক্টের ভরকেন্দ্র সবসময় কোথায় থাকে? মাঝখানে। বিভিন্ন অবজেক্টের ক্ষেত্রে বিভিন্ন, নন ইউনিফর্ম অবজেক্ট যেগুলো অর্থাৎ অসম বস্তু যেগুলো, সেগুলোর ক্ষেত্রে কিন্তু তোমার এই ভরকেন্দ্রটা মাঝখানে থাকে না, বিভিন্ন জায়গায় থাকতে পারে, সেটা আমাদের অন্যভাবে অন্য নিয়মে বের করতে হয়। তো এখানে দেখো এই পাথরটার আমরা বলতেছি এটা একটা সুষম গোলক, তাহলে সুষম গোলকের ভরকেন্দ্র আমরা আইডিয়া করে নিতে পারি মাঝখানে আছে। তাহলে ভরকেন্দ্রটা বেসিক্যালি এইখানেও কিন্তু ভরকেন্দ্র একটা উচ্চতা ছিল। দেখো এইখানে ভূমিতে যখন ছিল তখনও ভরকেন্দ্রের একটা উচ্চতা ছিল। এই যে ভরকেন্দ্র ভূমি থেকে কিন্তু একটা নির্দিষ্ট উচ্চতায় ছিল। আমরা আসলে ভরকেন্দ্রের স্মরণটা কনসিডার করছি। দেখো ভরকেন্দ্রটা এখান থেকে এই পর্যন্ত গেছে। ধরো এই পাথরটাকে আমি এখানে তুললাম, এখানে তুলতে আমার যে কাজ হয়েছে তা আসলে কার উচ্চতা আমরা মাপছি, ভরকেন্দ্রের স্মরণটা কিন্তু মাপছি। তো ভরকেন্দ্রের স্মরণ এটা মাপলে আমাদের সোজা হয়ে যায়, কারণ কি আমরা সমস্ত ভরকে একটা বিন্দুতে কেন্দ্রীভূত করা হয়, যেই বিন্দুতে কেন্দ্রীভূত আছে বলে মনে হয় সেই বিন্দুটাই কি আমাদের ভরকেন্দ্র না। তাহলে এখানে আমরা ভরকেন্দ্র ব্যাপারটা বুঝছি। তাহলে আমরা এখন কুয়ার প্রবলেমগুলোতে আসি। দেখো কেস 1, কেস 1 আমরা দেখি, যদি আমরা এরকম কুয়ায় ধরো পানি আছে, তুমি একটা বালতি দিয়ে অল্প কিছু পানি সরাই নিলা, বালতি দিয়ে তুমি পানি নিলা কোথায়, এখানে কুয়ার এই জায়গায় বাইরে, এটাকে তুমি রাখলা। এখানে বালতি করে যে পানি নিছো, এখানে বালতির পানির যতটুকু ভর আছে না অতটুকু ভরই কাজে লাগবে। এখানে ভরকেন্দ্র উলম্ব স্মরণ হবে না, কারণ কি এখানে কুয়া থেকে তুমি হিউজ পরিমাণ মানে
অনেক বেশি মাত্রার পানি কিন্তু তুমি উঠাও নাই, অনেক বেশি পরিমাণের পানি কিন্তু তুমি এখানে উঠাও নাই। যতটুকু ক্ষুদ্র পানি উঠাইছো এতটুকুর ভর হবে। এখানে ক্ষুদ্র পানির ভর তোমার ধরো m, ঠিক আছে? এখানে এই বালতিতে যতটুকু পানি উঠাইছো অল্প পানি, এটার ভর হচ্ছে আমাদের ছোট m। তাইলে এই পানিটা তুলতে কৃতকাজ কত? এই যে যতটুকু উচ্চতা দেওয়া আছে এই h, এটা কি আমাদের এইটার ভর কেন্দ্র যদি বলি, তাহলে এটার এই আমাদের বালতিটা ফুল ফিল আপ করে নিয়ে আসলে তাহলে এটার ভর কেন্দ্রের যে সরণ হয়েছে ওইটা। আমরা কি ম্যাক্সিমাম অ্যামাউন্টের পানি উঠাইছি? অনেক বড় অ্যামাউন্টের পানি কি সরাইছি? সরাই নাই। তাহলে আমাদের এখন বড় অ্যামাউন্টের পানি সরাতে গেলে আমাদের হচ্ছে ভর কেন্দ্রের সরণ কনসিডার করতে হবে। এটার ক্ষেত্রে আমরা জেনারেলি যেভাবে করি mgh, ওইটা করলেই হবে, ঠিক আছে? w = mgh। এই অল্প পানি সরাইছি, তো অল্প পানি যতটুকু উচ্চতায় উঠাইছি তাহলে অতটুকুই হবে, ঠিক আছে? অন্য যে কোনো বস্তুর ক্ষেত্রে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? ভর কেন্দ্রের সরণ কনসিডার করার প্রয়োজন নাই। কনসিডার করার প্রয়োজন নেই, ঠিক আছে? ভর কেন্দ্রের সরণ কনসিডার করার তাহলে আমাদের প্রয়োজন হচ্ছে না। তাহলে আমরা কি করব? কেস 2 তে আমরা দেখি, কেস 2 এর ক্ষেত্রে দেখি। কেস 2 এর ক্ষেত্রে আমরা ফুল ভর্তি একটা কুয়া থেকে কি করব? হাফ খালি করব, ঠিক আছে? আমি খুব সহজ একটা প্রসেস শিখাবো তোমাদের। এই কুয়ার ম্যাথ করার জন্য অনেক রকম প্রসেস আছে। তো আমরা এখানে ভরকেন্দ্রের গড় সরণের একটা কনসেপ্ট শিখবো, যেটা হচ্ছে আমাদের সবচেয়ে সোজা। আমরা অন্য টপিকগুলো নিয়ে মানে অন্য যেই প্রসেসগুলো আছে সেই প্রসেসগুলো নিয়ে আলোচনা না করলেও হবে। এই প্রসেসটা যদি তুমি শিখো তাহলে এটা দিয়ে খুব ইজি আমাদের জন্য। তো আমাদের ফুল ভর্তি থেকে হাফ খালি এরকম কুয়ার ক্ষেত্রে আমাদের ভরকেন্দ্রের সরণ কেমন হবে বলো তো? আসলে আমরা কি করবো? এখন ফুল ভর্তি একটা কুয়া রয়েছে, এখন আমরা কি করব? ম্যাক্সিমাম অ্যামাউন্টের পানি সরাবো, অনেক বড় একটা অংশ পানি সরাবো। এবার ফুল ভর্তি থেকে অর্ধেক খালি করে ফেলতেছি, তাহলে অনেক পানি না? এটার মধ্যে কি ক্ষুদ্র পানি, অল্প পানি না? এখন আমাদের অনেক বড় অ্যামাউন্টের আমরা পানি সরাবো। তাহলে কত হচ্ছে? এখানে দেখো কুয়াটা আমরা আঁকি, ফুল অ্যামাউন্টের ধরো পানি রয়েছে, ঠিক আছে? ফুল ভর্তি থেকে আমরা কি করব? হাফ খালি করব। তাহলে ফুল ভর্তি পানি রয়েছে, এটা থেকে আমরা কি করলাম? অর্ধেক খালি করলাম। এখানে আমরা সহজ প্রসেসটা শিখবো। সবচেয়ে সহজ প্রসেসটা হচ্ছে আমাদের গড় সরণের মাধ্যমে আমাদের সেন্টার অফ গ্র্যাভিটির যে উলম্ব সরণ সেটা নির্ণয়, অর্থাৎ আমাদের এই যে ভরকেন্দ্র রয়েছে ভরকেন্দ্রের উলম্ব সরণটা আমরা কিভাবে নির্ণয় করবো। এখন দেখো আমরা আসলে কতটুকু অংশ পানি সরাইছি, কতটুকু অংশ পানি আসলে সরাইছি? অর্ধেক পানি সরাইছি না? যদি অর্ধেক পানিকে একটা বক্স চিন্তা করো তাহলে বক্সটা আসলে এইটা, ঠিক আছে? অর্ধেক পানি সরাইছি, তাহলে বক্সটার সেন্টার অফ গ্র্যাভিটি কোথায়? এখানে। তাহলে এই সেন্টার অফ গ্র্যাভিটিটা দেখো, এইটার মধ্যে সেন্টার অফ গ্র্যাভিটি এই বক্সটার হচ্ছে এইখানে মাঝখানে। তাহলে এই বক্সটাকে আমরা কি করছি? উঠাইছি। আসলে পানির সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় ছিল? পানির সেন্টার অফ গ্র্যাভিটি কিন্তু এই কুয়াটার মাঝখানে ছিল। তুমি যদি টোটাল পানি উঠাতা তাহলে আসলে এই সরণটা হইতো, ঠিক আছে? এখন আমরা ধরো কুয়া থেকে পানি তো আসলে উপরে উঠাতে বলে নাই, উপরে কোনো জায়গায় উঠায় দিতে বলে নাই আমাদেরকে। কুয়ার পানিটা কেবল জাস্ট এই যে কুয়ার সমতল রয়েছে, কুয়ার বাইরে যে সমতল রয়েছে, কেবল এই সমতলে উঠাই দিলেই হবে। এই সমতলে উঠাই দিতেই আমাদের কৃতকাজ কত এটা নির্ণয় করতে হবে। তো এই সমতলে তুমি কেবল উঠাই দিবা। ধরো এই জায়গায় তুমি এতটুকু উঠাই দিছো, এখানে তুমি পানিটা ভরছো, যা উঠাইছো তাই এখানে ভরলা, ঠিক আছে? এখানে তুমি জাস্ট এই কুয়ার যে তোমার উচ্চ মানে শীর্ষ রয়েছে, এই শীর্ষর এখান থেকে তুমি জাস্ট পানিটাকে কোনো মতে উঠাই দিছো। তো এই কোনো মতে উঠাই দিতে তোমার কৃতকাজ কত? দেখো ভরকেন্দ্রটা এই এতটুকুকে যদি তুমি কিউব চিন্তা করো তাহলে ভরকেন্দ্রটা আমাদের মাঝখানে না? ভরকেন্দ্রটা মাঝখানে, তাহলে এতটুকু পানি কি তুমি উঠাই নিছো না? এতটুকু পানি কেবলমাত্র তুমি যে উঠাইছো, এই উঠাতে তোমার কৃতকাজ কত? এই জিনিসটাই কি আমাদের বের করতে হবে, ঠিক আছে? তো এখানে সেন্টার অফ গ্র্যাভিটি বা ভরকেন্দ্রের উলম্ব সরণ কতটুকু হয়েছে? এতটুকু না? এটা আমাদের hc, ঠিক আছে? তাহলে কুয়ার টোটাল উচ্চতা আমাদের দেওয়া আছে h, তাহলে এইখানে এতটুকু হচ্ছে hc। দেখো কুয়াটার যে মধ্যবর্তী আমাদের সেন্টার অফ গ্র্যাভিটি, অর্থাৎ কুয়ার টোটাল পানির সেন্টার অফ গ্র্যাভিটি কি মাঝখানে? তাহলে আমি কুয়াটাকে কি 4 ভাগে ভাগ করতে পারি না? h/4 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 আমরা কিন্তু 4 ভাগে ভাগ করতে পারি। এসব টপিকে পরে আসতেছি। আমি সবার আগে দেখি আমরা ভরকেন্দ্রের গড় সরণ দিয়ে কিভাবে নির্ণয় করতে পারি।
ভরকেন্দ্রের উলম্ব সরণটা নির্ণয় করা গড় সরণ কনসেপ্ট দিয়ে কিভাবে আমরা বের করতে পারি। ধরো এই কুয়ার পানি কতটুকু খালি, ফুল ভর্তি কুয়াটার পানি কতটুকু খালি, ফুল ভর্তি কুয়াটার পানি কিন্তু তোমার 0 মিটার খালি। দেখো এটার কি পানি খালি হয়েছে? হয় নাই। তাহলে আমরা এটা H1 দিয়ে লিখি, H1 ইজ ইকুয়ালস টু 0 মিটার। আমরা খালি কতটুকু এটা কনসিডার করব শুধুমাত্র, এটা হচ্ছে আমাদের জন্য সহজ। তো এইখানে কুয়ার পানি কতটুকু খালি, H ডিভাইডেড বাই 2, আমরা শুধু খালি কনসিডার করব। দেখো খালি কতটুকু, H2 ইজ ইকুয়ালস টু H ডিভাইডেড বাই 2। এই দুইটার আমরা গড় করব, গড় করে যে মানটা পাবো সেটাই আসলে ভরকেন্দ্রের উলম্ব সরণ। এই জিনিসটা দিয়ে, এই কনসেপ্টটা দিয়ে আমরা খুব সহজে ভরকেন্দ্রের উলম্ব সরণ বের করতে পারি। আমরা যদি এভাবে বের করি তাহলে কিন্তু আমাদের উলম্ব সরণ বের করতে ভালোই বেগ পেতে হবে। অন্যান্য ক্ষেত্রে দেখবো এই প্রথমটার ক্ষেত্রে সহজ হলেও বিভিন্ন কেসে কিন্তু আমাদের ভরকেন্দ্রের উলম্ব সরণ বের করতে বেগ পেতে হবে। দেখো এতটুকু কিন্তু আমরা উচ্চতা বের করলেই পারছি, এতটুকু উচ্চতা h/4 আমরা বুঝতেই পারতেছি। এখন আমরা গড় সরণ দিয়ে এটা কিভাবে বের করবো সেটা একটু দেখি। ঠিক আছে, এতটুকুর উচ্চতা আমাদের h/4, এটাই আসলে আমাদের সেন্টার অফ গ্র্যাভিটির উলম্ব সরণ বা ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট অফ সিজি। তাহলে H1 ইজ ইকুয়ালস টু 0 মিটার, এতটুকু হচ্ছে আমাদের খালি, এখানে খালি নাই, কোনো অংশই খালি নাই, তাই 0 মিটার। আর যতটুকু অংশ খালি রয়েছে সেটা লিখলাম। তাহলে এটার গড় সরণ আমরা নির্ণয় করে ফেলি। HC বা সেন্টার অফ গ্র্যাভিটির উলম্ব সরণ ইজ ইকুয়ালস টু লিখতে পারো H1 প্লাস H2 ডিভাইডেড বাই 2। তাহলে আমাদের কত আসে, 0 প্লাস H/2 ডিভাইডেড বাই 2। তাহলে আমাদের আসে H ডিভাইডেড বাই 4। ঠিক আছে, H ডিভাইডেড বাই 4। দেখো আমরা H ডিভাইডেড বাই 4 অলরেডি পাইছি। তাহলে এখন এই কনসেপ্টটা বোঝা গেছে। তাহলে আমরা কৃত কাজ ইজ ইকুয়ালস টু লিখতে পারি কি, W ইজ ইকুয়ালস টু, এখানে কৃত কাজ হবে mgHc। mgHc কত, mg হচ্ছে এই যতটুকু পানি তুলছো ততটুকুর ভর। এখানে যতটুকু পানি উঠানো হয়েছে এই পানিটার ভর। ঠিক আছে, যতটুকু পানি তুমি উপরে উঠাইছো এই পানির হচ্ছে ভর, তাহলে সেটা হচ্ছে mg। এই এতটুকু পানি যদি তোমার এখানে এই কুয়ার যদি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এভাবে যদি দেয়া থাকে তাহলে কিন্তু পানি বের করতে গেলে আমাদের কিন্তু ভর নিয়ে অনেক কাজ আছে। এটা আমরা ম্যাথ প্রবলেম সলভ করার সময় দেখবো। দেখো mgHc, টা কত পাইছি, H ডিভাইডেড বাই 4। তাহলে আমাদের ভরকেন্দ্রের উলম্ব সরণ এখানে বসাই দিব। তাহলে এটা হয়ে যাবে আমাদের কৃত কাজ। ঠিক আছে, ভরকেন্দ্রের সরণ দিয়ে আমরা কৃত কাজ নির্ণয় করে ফেললাম। এখন আমরা পরবর্তী কেসগুলো নিয়ে আলোচনা করি। প্রথম কেসটা আমাদের জন্য সহজই ছিল। কেস 3, প্রথম দুইটা কেস একদম ইজি ছিল। তাহলে কেস 3, কেস 3 তে দেখো আমরা ফুল ভর্তি থেকে ফুল খালি করব, ফুল ভর্তি থেকে ফুল খালি করব। এখন আমাদের ভরকেন্দ্রের উলম্ব সরণ বের করা কিন্তু আমরা জানি অনেক সোজা। ঠিক আছে, আমরা কুয়ার যে কোনো ম্যাথ প্রবলেম এখন সলভ করতে পারবো। ঠিক আছে, দেখো আমাদের ফুল ভর্তি ছিল একটা কুয়া, ঠিক আছে, পুরা উপর পর্যন্ত ভর্তি ছিল। তাহলে এখানে আমাদের H টোটাল উচ্চতা, তাহলে আমাদের কতটুকু খালি রয়েছে, H1 ইজ ইকুয়ালস টু আমাদের 0 মিটার না। এখান থেকে আমরা কতটুকু খালি করছি, সম্পূর্ণটা খালি করে দিছি, সম্পূর্ণটা খালি করে দিছি। তাহলে H2 ইজ ইকুয়ালস টু কত হবে, H অর্থাৎ পুরাটা খালি। দেখো এখানে H টোটাল দৈর্ঘ্য আছে, টোটাল দৈর্ঘ্যই খালি না। তাহলে আমরা কি লিখতে পারি, ভরকেন্দ্র, দেখো এখানে ভরকেন্দ্র ছিল কোথায়, এখানে দেখো এখানে ভরকেন্দ্র ছিল এখানে, ভরকেন্দ্রটাকে তুমি কোনো মতে এখানে তুলে দিতে পারলেই হলো। ভরকেন্দ্রটাকে ধরে এনে এখানে কোনো মতে তুলে দিতে পারলেই হলো। এই যে এই অংশটা তুমি তুলে দিবা, এই অংশটা দেখো H/2 এমনিই দেখা যাচ্ছে। তাহলে আমরা একটু দেখি গড় সরণ দিয়ে কিভাবে নির্ণয় করব। হ্যাঁ, তোমরা এখন বলতে পারো যে এই অংশটা সহজ, এটা তো এমনিই বোঝা যায়, তাহলে এই অংশ এইগুলা আমাদের এইভাবে গড় সরণ নির্ণয় করার দরকার কি। হ্যাঁ, অল্প এভাবে যদি আইডিয়াল কেস থাকে, অর্থাৎ ফুল ভর্তি ফুল খালি, ফুল ভর্তি হাফ খালি, এই ক্ষেত্রে তুমি পারবা। কিন্তু যদি 3/4 অংশ পানি বলে অথবা তোমার হাফ খালি থেকে ফুল খালি করতে বলে, তখন সেক্ষেত্রে আমাদের কিন্তু বের করা কঠিন হয়ে যায়। তো আমরা এই জিনিসটা দিয়ে গড় সরণ দিয়ে আমরা কিন্তু খুব সহজেই জিনিসগুলো বের করে ফেলতে পারবো। দেখো 0 প্লাস হচ্ছে H ডিভাইডেড বাই 2, দেখো গড় সরণ কত আসছে, H ডিভাইডেড বাই 2। তাহলে আমরা কৃত কাজ লিখতে পারি কি, W ইজ ইকুয়ালস টু mgHc। mg এখানে m হচ্ছে টোটাল পানির ভর হবে এবারে, তাহলে mgHc, তাহলে mg কত হবে, mgH ডিভাইডেড বাই 2। বুঝতে পারা গেছে। তাহলে কেস 3টা বোঝা গেছে। কেস 3 বুঝলে তাহলে আমরা কেস 4টা দেখি। কেস 4 হচ্ছে হাফ খালি থেকে ফুল খালি করব।
হাফ খালি থেকে ফুল খালি করব, একদম পুরাটা খালি করে ফেলবো। ঠিক আছে, কত? অর্ধেক থেকে। তো এবার দেখো আমাদের কিন্তু ভরকেন্দ্র নির্ণয় করাটা ডিফিকাল্ট হইতে পারে, যার কারণে আমরা গড় সরণ দিয়ে বের করলে সহজ। এবার কি আমাদের পানির লেভেল আছে কত? হাফ। অর্ধেকে পানির লেভেল আছে, ভরকেন্দ্র কোথায় আছে? এই পানিটার এখানে। তাইলে তোমাকে সরণ কতটুকু করতে হবে? এই পর্যন্ত। এই পর্যন্ত আমাদের সরণ বের করতে হবে, গড় সরণ। ভরকেন্দ্রের উলম্ব সরণ এইটা। তো এইটা নির্ণয় করা এবার তোমার জন্য জটিল প্রসেস। তুমি এখানে যদি h/2 দাও, বাকি অংশ কি? h/4, h/4। তো h/2 এর সাথে h/4 যোগ করলে তাহলে তোমার টোটাল সেন্টার অফ গ্র্যাভিটি, তুমি উলম্ব সরণটা পেয়ে যাবা। এত ঝামেলা করার আমাদের দরকার নেই। আমরা দেখি, আমরা কোনো কিছু না বুঝে এমনিই পেয়ে যেতে পারি। দেখো পুরাটা খালি করছি। তাহলে এই ক্ষেত্রে আমাদের কত হবে? দেখো তো, h1 = আমরা কত লিখতে পারি? h/2 না? এবার খালি কত? h/2 অংশ খালি রয়েছে। তাহলে h2 কত হবে? h2 কত হবে আমাদের? ফুল খালি, মানে কি h পুরাটা খালি, আমাদের পুরাটা খালি রয়েছে। তাইলে এবার কি হবে? সেন্টার অফ গ্র্যাভিটি বা ভরকেন্দ্রের উলম্ব সরণ hc হবে হচ্ছে গিয়া এই h1 প্লাস h2/2, h1 প্লাস h2/2। তাহলে তোমার কত আসে? h/2 প্লাস h/2। ঠিক আছে, তাহলে আমরা ভরকেন্দ্রের উলম্ব সরণটা এখান থেকে পেয়ে যাব। কত আসে এখানে? 3h/2 মানে 3h/4। দেখছো ভরকেন্দ্রের উলম্ব সরণ এবার অন্যরকম আসছে, যার কারণে আমরা কি এই জিনিসটা দিয়ে বের করলে আমাদের জন্য তুলনামূলক সহজ। আমাদের এত কিছু অ্যানালাইসিস করা লাগতেছে না, ইজিলি আমরা কিন্তু পেয়ে যাচ্ছি কতটুকু খালি আছে। এই জিনিসটা থেকে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। দেখো তো, তাহলে আমাদের ইয়া কত আসে? ওয়ার্ক কত আসে? mg/hc, অর্থাৎ ভরকেন্দ্রের উলম্ব সরণ। তাহলে তুমি কত পাও? mg 3h/4। ঠিক আছে, 3h/4। তাহলে নেক্সট আমরা আরেকটা ইয়া করি, আরেকটা কেস নিয়ে আলোচনা করি। যদিও আমাদের অনেক বোঝা হয়ে গেছে, অনেক বেশি বুঝতে পারছি। আমরা এখন হাফ খালি থেকে তারও অর্ধেক খালি করব। কেস 5, হাফ খালি তারও অর্ধেক খালি করব। ঠিক আছে, হাফ খালির ফুল খালি না, হাফ খালি থেকে তার অর্ধেক খালি। হাফ খালি থেকে তারও অর্ধেক খালি করব। তাহলে এখানে কি লিখতে পারি? দেখো, পুরোটা কি? দেখো হাফ এখানে খালি রয়েছে, হাফ খালি রয়েছে। এখানে ভরকেন্দ্র কত? এই জায়গায়। এই হাফ খালির অর্ধেকটা খালি করছি, অর্ধেকটা আমরা খালি করছি। হাফ খালির অর্ধেক খালি করছি। দেখো আমাদের h/4 ব্লকের কতগুলা ব্লক হয় এখানে? h/4 ব্লক যদি বলি, তাহলে আমাদের 3টা h/4 ব্লক পরিমাণ খালি হয়েছে। এই 3টা h/4 আমাদের কি করতে হবে? যোগ করে দিলে কিন্তু হয়ে যায়। কিন্তু তারপর আমাদের এত কিছু অ্যানালাইসিস করার দরকার নেই। আমরা কি লিখবো? h1 = কতটুকু খালি? h/2। h2 = কতটুকু খালি? h2 এবার কতটুকু খালি? দেখো তো, এই যে 3h/4 না, 3h/4 অংশ খালি রয়েছে না? তাহলে 3h/4। তাহলে আমরা আসলে ভরকেন্দ্রের উলম্ব সরণ কতটুকু উঠাইছি? দেখো ভরকেন্দ্রটা এই জায়গায় ছিল না, ভরকেন্দ্রটা লাল কালি দিয়ে দেখাই, এই জায়গায় ছিল না ভরকেন্দ্র। তুমি এই জায়গা থেকে ধরে ভরকেন্দ্রটাকে এখানে উঠাইছো। ঠিক আছে, h/4-এরও অর্ধেক এই অংশটুকু, এই পুরাটা h/4, তারও অর্ধেক এটা। ঠিক আছে, এই অংশটুকু আবার h/8। তো আমাদের অনেক শত ঝামেলা পার করা লাগবে এটা সলভ করতে গেলে। তো আমরা এত কিছু করব না। দেখো 3h/4, এখানে h1 আমরা কত পাইছি? h/2, অর্থাৎ যতটুকু ফাঁকা। h2 কত পাইছি? 3h/4, যতটুকু ফাঁকা। ফাঁকা অংশটা কনসিডার করলেই হচ্ছে না? এখানে ছিল। ঠিক আছে, এখান থেকে আমরা ধরে নিয়ে কোনো মতে এখানে উঠাই দিলাম। তো এখানে আমাদের ভরকেন্দ্র উলম্ব সরণ। তো এইটুকু দেখো, এটা আমি যদি গড় সরণ হিসাব করি তাহলে কি আসে? hc = আমরা তাহলে কি পাই? h1 প্লাস h2/2। তাহলে তোমার কত আসে? h/2 প্লাস 3h/4/2 গড় সরণ। 4।
তাহলে এখানে কি 5h ডিভাইডেড বাই 8, দেখছো ভরকেন্দ্রের গড় সরণ আমরা কিভাবে ক্যালকুলেট করলাম। এটা অনেক ঝামেলা হয়ে যায়, এটা অনেক লং প্রসেস, যার কারণে আমাদের এই প্রবলেমটা যদি আমরা গড় সরণ হিসাব করে ক্যালকুলেট করি সেন্টার অফ গ্র্যাভিটির উলম্ব সরণ, তাহলে কিন্তু আমাদের জন্য তুলনামূলক সহজ হচ্ছে। দেখো W ইজ ইকুয়ালস টু, তাহলে আমরা কি লিখতে পারি mg/hc, তাহলে আমরা এখানে mg/hc এর জায়গায় আমরা লিখতে পারি 5h ডিভাইডেড বাই 8। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের হাফ খালি থেকে তারও অর্ধেক পানি খালি করতে কৃতকাজ। হাফ যতটুকু খালি রয়েছে তার থেকে অর্ধেক পানি খালি করছি। বোঝা গেছে কনসেপ্টটা?